সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরু হচ্ছে গ্রামীণফোন আজকের সংবাদপত্র। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। স্বাগত জানাচ্ছি মুর্তজা আপনাকে। দৈনিক ইত্তেফাকে শোনা হচ্ছে অস্বচ্ছ বিদ্যুৎ বিলে গ্রাহক ভোগান্তি, বিএনপি জামাত লবিস দিয়ে বহির্বিশ্বে অপপ্রচার চালাচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগের একক নিয়ন্ত্রণে রাজনীতি, মজার স্টাইলে চলে বিএনপি। দৈনিক জনকণ্ঠ হারিয়ে যাচ্ছে পশু পাখি, 1,60,000 শরণার্থীকে আশ্রয় দেবে ইউরোপ। মানবজমিন ব্যাংকক হামলার হোতা বাংলাদেশে, ইন্টারপোলের সহায়তা চাইল থাইল্যান্ড, ফারিয়া রাজি। আমাদের সময় রাজধানী ঢাকাচ্ছে অপহরণকারী চক্র, বাড়ছে গণপরিবহনের ভাড়া, আজ ঘোষণা। আলোকিত বাংলাদেশ, শিক্ষার্থীদের ভোট বিরোধী বিক্ষোভে চড়াও পুলিশ, বেহাল রেলপথ। সকালের খবর, সংখ্যায় বেসরকারি খাতের 5 কোটি কর্মজীবী মানুষ, প্রকাশ্যে নারী পেটানোর দৃশ্য ফেসবুকে তোলপাড়। যায় দিন শিক্ষক আন্দোলনের সিঁদুরে ম্যাগ, ইস্ট ওয়েস্টের আন্দোলনের লাঠিচার্জ, রাবার বুলেট। মানব কণ্ঠ, সম্মানিত পেশার আড়ালে চলে মাদক ব্যবসা, ফের চুক্তিভিত্তিক নিয়োগ, ক্ষোভ বাড়ছে প্রশাসনে। নয়া দিগন্ত, 24 ঘন্টার মধ্যে অর্থমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি। নিয়োগ বাণিজ্যে হুলস্থুল সিভিল এভিয়েশনে। ইনকিলাব, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। অনুমতি মিলেছে কোটা বঞ্চিত 5,000 হজ যাত্রীর। দলের কাগজ, অভিবাসী সংকটে হিমশিম ইউরোপ, নিজামীর আপিল শুনানি মুলতবি। আমাদের অর্থনীতি, আন্দোলনের পরিধি বাড়ছে, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা খালেদার চেয়ে এগিয়ে হাসিনা। অনেক বার্তা, রবি এয়ারটেল এক হচ্ছে, ফার্টাইল ক্রিসেন্টের কর্তৃত্ব। সংগ্রাম, ইস্ট ওয়েস্টের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, আহত 20। রাজধানীতে সংঘর্ষের ঘটনা, বাড়ছে উদ্বেগজনক হারে। করতোয়া, অর্থমন্ত্রীকে পদত্যাগে আলটিমেটাম, খালেদা জিয়া ইউনূস জামাতের কারণে জিএসপি স্থগিত হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, রবি এয়ারটেল ইন টক্স টু বি মার্জড। ঢাকা ট্রিবিউন, মার্চেন্টস অফ ডেথ। খবরই নেই আর কোনো। আপনি জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের 13,800 শিক্ষক এখনো আন্দোলনে আছেন এবং তারা আলটিমেটাম দিয়েছেন সর্বশেষ। বিশেষ করে অর্থমন্ত্রী যে মন্তব্য করেছিলেন তারা স্বতন্ত্র একটা পে স্কেলের জন্য তারা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন, যে ঘটনাটিকে কেন্দ্র করে, সেই ঘটনাটি আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটি অনেকটা অহেতুকভাবে এরকম একটি অবস্থা তৈরি করা হয়েছে এবং সেই তৈরি করার ক্ষেত্রে পুরো সরকার ব্যবস্থা করেছে নাকি একটি বিশেষ অংশ করেছে সেটা ঠিক পরিষ্কার নয়। এমনিতেই দীর্ঘ বছর ধরে চলে আসা যে রেওয়াজ, সচিবদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা সিনিয়র অধ্যাপকদের যে সমতা ভিত্তিক যে অবস্থান, সেই জায়গাটির একটা পরিবর্তন করা হয়েছে। কিন্তু পরিবর্তন করা হলে যে এরকম একটি আন্দোলন বা এরকম একটি অবস্থার মুখোমুখি হতে হবে, এটা কিন্তু আগের থেকেই অনুমান করা যাচ্ছিল। কিন্তু সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টির প্রতি একেবারেই গুরুত্ব না দিয়ে এই জায়গাতে নিয়ে এসেছে। এই জায়গাতে নিয়ে আসার প্রেক্ষিতে এখনকার ঘটনায় একদম মুখোমুখি একটি অবস্থা দাঁড়িয়ে গেছে। এই মুখোমুখি অবস্থার জায়গাতে খুব কি বলবো, এটার একেবারেই অনভিপ্রেত একটি বক্তব্য এসেছে আমাদের অর্থমন্ত্রীর কাছ থেকে। অর্থমন্ত্রী কয়েকটি কথা বলেছেন, সেই কথাটি তিনি আজকে গতকালকে আর ব্যাখ্যা দেননি, আগের দিন কথা বলেছেন। শিক্ষকদের জ্ঞানের অভাবের কথা বলেছেন, তারা করাপ্ট প্র্যাকটিস করার কথা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের স্টাফদেরকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। এই কথাগুলো আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত আপত্তিকর। এই কথাগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে বলা যায় না। তিনি যে কথাগুলো বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন, তার হয়তো কিছু কিছু সত্যি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেটা স্বীকার করেন। কিন্তু সেরকম অবস্থা, যে কথাগুলো তিনি বলেছেন করাপ্ট প্র্যাকটিসের কথা, সেই করাপ্ট প্র্যাকটিসের অংশ নেপথ্যে থেকে, পর্দার অন্তরালে থেকে সেটার অংশ আমাদের রাজনীতিবিদরা, কারণ তারা নানাভাবে প্রভাব বিস্তার করেন, যদিও আইনগতভাবে তাদের সেটা করার সুযোগ নেই। সুতরাং অর্থমন্ত্রী যে কথা বলেছেন সেটা অত্যন্ত আপত্তিকর। আপত্তিকর এই কারণে যে দেখেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আপনি যদি ইতিহাস দেখেন, শিক্ষক ছাত্রদের যদি ইতিহাস দেখেন, তাহলে সেই ইতিহাসটি হচ্ছে একটা সংগ্রামের ইতিহাস। আর আমলাতন্ত্রের ইতিহাস হচ্ছে, আমি কাউকে ছোট করছি না, তারা প্রশাসন পরিচালনা করেন। যখন যে সরকার থাকেন সেই সরকারের সঙ্গে মিশে গিয়ে তারা প্রশাসন পরিচালনা করেন। আর বিশ্ববিদ্যালয়ে এক ধরনের মেধার চর্চা করেন ছাত্ররা, শিক্ষকরা মিলে বাংলাদেশে
বাংলাদেশের জন্মের আগে থেকে যখন যেখানে অনিয়ম, অনাচার, অত্যাচার হয়েছে, অনৈতিকতা হয়েছে, অপকর্ম হয়েছে, তার বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করেছে। আমি যদি অনেক পেছনে না গিয়ে যদি ১/১১ সময়ের কথা বলি, ১/১১ সময়ে যে সমস্ত এখন যারা মন্ত্রী, তাদের যারা সেই সময়ে দেশে এবং বিদেশে কনসালটেন্সি করছিলেন, আর সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছিলেন, ১/১১ সরকারের অনৈতিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সুতরাং এখন যখন সেই সমস্ত মন্ত্রীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অসম্মান করে কথা বলেন, তখন আসলে তাদের নিজেদেরও আসলে আয়নায় চেহারা দেখা দরকার যে আমি কখন কি করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে তো এখন যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে তো স্বৈরাচারের পৃষ্ঠপোষকতার কোনো অভিযোগ নেই, কিন্তু অনেকের বিরুদ্ধে তো সেই অভিযোগ আছে। তো এখন এই জায়গার বক্তব্য একটি যে বিষয়টি একটি মুখোমুখি দাঁড়িয়ে গেছে, শিক্ষকদের যে 3 ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে, এটি আসলে অত্যন্ত অন্যায্য আচরণ করা হয়েছে শিক্ষকদের সঙ্গে। সচিবদেরটা সুপার গ্রেড করা হয়েছে, আমি এটার বিরুদ্ধে নই, এটা ঠিকই আছে, এটা করা যেতেই পারে, এটা নিয়ে কোনো আপত্তির কিছু নাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেটা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে 3 ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত অন্যায্য হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন যে দাবি করছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন যে দাবি করছেন, আমি মনে করি সেই দাবিটি অত্যন্ত যৌক্তিক। আলোচনার ভিত্তিতে একটা স্বতন্ত্র বেতন স্কেলে তাদের বেতন দেওয়া উচিত, এবং সেই বেতন সেই দিকে গেলেই শুধু সমস্যার সমাধান হবে। এবং এটি কোনো নতুন ঘটনা নয়, এটি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, ভারত বলেন, নজির আছে, সেই নজির অনুযায়ী যাওয়া উচিত। এখন যে ধর্মঘট করছে তার প্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হচ্ছে, আমি মনে করি এর জন্য শুধুমাত্র শিক্ষকরা দায়ী হবেন না, এর জন্য সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দায়ী হবেন। তাদের বিষয়টি এটা তো হলো পাবলিক বিশ্ববিদ্যালয়, এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তো পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে গতকাল। দেখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অনিবার্য বাস্তবতা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা পড়তে যায় কেন? এই সব ছেলেমেয়েরাই কিন্তু প্রায় সব ছেলেমেয়েরাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায় না। সুযোগ পায় না তার কারণ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম। সুযোগ পায় না তারা বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তি পরীক্ষা দিয়ে যত সংখ্যক ছাত্রছাত্রীকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থান দিতে পারে, তার বাইরের এই সমস্ত ছাত্রছাত্রীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন শুরু হয়েছিল তখন ছিল এটা মূলত ধনী শ্রেণীর শিক্ষাঙ্গন, কিন্তু এটি কিন্তু পর্যায়ক্রমে, আমি যেটাকে বলছি বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষিতে এসে এটি কিন্তু এখন আর শুধুমাত্র ধনীদের সন্তানদের পড়ালেখার জায়গা নয়, এটি কিন্তু মোটামুটি ভাবে গ্রাম থেকে আসা মধ্যবিত্তের সন্তানরাও কিন্তু এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এখন আপনি হঠাৎ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে আপনি 7.5% ভ্যাট চাপিয়ে দিলেন, এই ভ্যাট চাপানোর সামান্যতম কোনো যুক্তি নেই। শিক্ষাকে যে পণ্য হিসেবে দেখার যে প্রবণতা শুরু হয়েছে, এটি অত্যন্ত অন্যায্য। ভ্যাট চাপানোর কোনো রকম কোনো সুযোগ নেই, এবং তার বিরুদ্ধে যে আন্দোলন, খুব স্বাভাবিক প্রক্রিয়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে। সেই আন্দোলনে দৃশ্যমানভাবে যা দেখা গেছে, তাতে এমন কোনো অবস্থা তৈরি হয়নি যাতে পুলিশের লাঠিচার্জ করার প্রয়োজন ছিল। এমন কোনো অবস্থা তৈরি হয়নি, তারা এমন কোনো কিছু তৈরি করেনি যার প্রেক্ষিতে গুলি বা রাবার বুলেট ছোড়ার কোনো প্রয়োজন ছিল। দেখেন, একটি বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে যদি আপনি এইভাবে গুলি করার লাইসেন্স দিয়ে দেন, মানুষকে পেটানোর লাইসেন্স দিয়ে দেন, এবং তার প্রেক্ষিতে তার যদি কোনো জবাবদিহিতা না থাকে, তাহলে এরকম ঘটনা এর আগে যেগুলো ঘটেছে এবং এখন যেটা ঘটলো, সেটা আরো শুধু বাড়তেই থাকবে। এবং এই বাড়তে থাকলে আমি এখন মনে করছি যে আমার কোনো কিছুতেই কিছু হয় না, সবকিছুই আমার সরকার মনে করছে সবকিছুই আমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু এরকম কিন্তু নিয়ন্ত্রণে থাকতে থাকতে এরকম ভালো জায়গা যদি আমরা ঘা করার চেষ্টা করে ফেলি, তাহলে কিন্তু এর জন্য অনেক মূল্য দিতে হবে। আর একটি বক্তব্য দিয়ে শেষ করি এই জায়গাটিতে, যে ভ্যাট আরোপ করা হয়েছে এটা অত্যন্ত অযৌক্তিক। ভ্যাট আরোপ করার কোনো সুযোগ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গাতে আমাদের সরকারের যে জায়গাগুলোতে দেখা উচিত, সেটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেতন বেশি নেয় কিনা সেটা দেখা উচিত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ভালো শিক্ষক আছে কিনা সেটা দেখা উচিত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কেনা বেচা করে কিনা সেটা দেখা উচিত। সেটা দেখার দায়িত্বের জায়গাতে তারা ফেল করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন, তারা কেউ সেই জায়গাটি নিশ্চিত করতে পারছে না। এখন এসে তারা এমনিতেই বেতন বেশি, কোন বিশ্ববিদ্যালয়ে কত বেতন নেবে তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, এবং এটার উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সেই জায়গাতে আবার আপনি 7.5% ভ্যাট
ভ্যাট ধরে দিচ্ছেন, এই 7.5% ভ্যাট কে দিবে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে? এটা তো আপনি চাপাচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীদের উপরে। তা আপনি তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি কেন আপনি শিক্ষার উপরে ভ্যাট যুক্ত করে দিবেন? এটা একেবারেই অযুক্তির, এর কোনো যুক্তি নেই। এরকম গুলি না করে, রাবার বুলেট না মেরে, ছাত্র শিক্ষকদের আহত না করে উচিত অবিলম্বে এই ভ্যাট প্রত্যাহার করা। সিম নিবন্ধন, আর পাশে আরেকটা খবর হচ্ছে এয়ারটেল এবং রবি এক হচ্ছে। এয়ারটেল এবং রবি যে এক হচ্ছে, এটা পৃথিবীতে বহু নজির আছে, এরকম কোম্পানিগুলো একীভূত হয়ে যায়। একটি কোম্পানি হয়েছে, একটি কোম্পানি যদি ভালো ব্যবসা করতে না পারে, তারা যে মূলধন বিনিয়োগ করেছিল তার চেয়ে বেশিতে যদি বিক্রি করে দিয়ে চলে যেতে পারে, এরকম নজির আছে, হয়তো সেই প্রেক্ষিতে এটি হয়েছে। আর সিম নিবন্ধনের বিষয়টি খুব অদ্ভুত আমার কাছে। অদ্ভুত বলতে, আমি এ পর্যন্ত 3বার নিবন্ধন করেছি। আমি তো সঠিক তথ্য দিয়ে নিবন্ধন করেছি, আমাকে কেন এখন আরেকবার নিবন্ধন করতে হবে? আমি যে 3বার আমার তথ্য দিলাম, যাদের কাছে দিলাম, তারা এই তথ্য কি করলেন? আপনারা তার মানে তারা সংরক্ষণ করেননি। তারা যদি সংরক্ষণ না করে থাকেন, তাহলে এই দায় আমার কেন? একজন ঈশ্বর কেন এটি? এবং এখন কোন প্রক্রিয়াতে আপনি নিবন্ধন করবেন সেটা নির্দিষ্ট করেননি। আপনি যাচাই বাছাইয়ের কথা বলছেন, সেটি নির্ধারণ করেননি। আপনি বলছেন যে আগে যারা নিবন্ধন করেছে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে করেছিল, সেটিই যে বৈধ পরিচয়পত্র, সেটি আমার বৈধ পরিচয়পত্রই যে আমি দিয়ে করেছি, সেটা নাকি তারা ঠিক করতে পারছেন না। তো সেটা যদি ঠিক করতে না পারেন, তাহলে এখন ঠিক করবেন কিভাবে? এখন যে আমি আবার নিবন্ধন করব, তাহলে আপনি এখন এটা ঠিক করবেন কিভাবে? মাননীয় প্রতিমন্ত্রী বলছেন যে জাতীয় পরিচয়পত্রের যে ডাটা আছে, সেটি যদি মোবাইল কোম্পানিগুলোকে ব্যবহার করতে দেয়া যায়, তাহলে তারা এর সঙ্গে মিলিয়ে দেখবেন। কিন্তু আমার কাছে তো মনে হয় এটা খুব বাস্তবসম্মত চিন্তা নয়। একটি মাল্টিন্যাশনাল কোম্পানিকে দেশের মানুষের জাতীয় পরিচয়পত্রে তাদের প্রবেশাধিকার দেয়া হবে, আমার কাছে মনে হয় এটি খুব জাতীয় নিরাপত্তা কিনা আমি ঠিক জানি না, নিরাপত্তার জায়গায় আমি এখানে আনবো কিনা সেটা আমি জানি না। কিন্তু একটি দেশের সাধারণ জনমানুষের পরিচয়, তার যাবতীয় তথ্য, সেটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির হাতে দিয়ে দেওয়া হবে কিনা, বা এর অন্য কোনো দিক আছে কিনা, এটি আমি ঠিক নিশ্চিত নই। এবং এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কিন্তু চুক্তিও হয়নি মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে। আমার কাছে মনে হচ্ছে যে কারণে এই ভোটার এই সিম নিবন্ধনের বিষয়, সেটি হচ্ছে 2-3টি কারণ। একটি হচ্ছে অবৈধ সিম ব্যবহার করে অনেক অনৈতিক কার্যকলাপ হচ্ছে, মাস্তানি চাঁদাবাজি হচ্ছে, এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে অবৈধ ভিওআইপি ব্যবসা। অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করার অনেকগুলো পথ আছে। বিটিসি টেলিটকের বিরুদ্ধে যে অভিযোগ আছে, তাদের যে সিমের ব্যাপার আছে, সেই জায়গাটিতে সরকার ইচ্ছে করলেই নিয়ন্ত্রণ করতে পারে। এবং এর বাইরে নিবন্ধন ছাড়া যত সিম আছে, একটি তো নিবন্ধন করা সিম, নিবন্ধন ছাড়া যত সিম আছে, সেই সিম কার্ডগুলোকে যদি বলে দেওয়া হয় যে 1 মাসের মধ্যে তারা নিবন্ধন করবে, যদি না করে তাহলে বন্ধ করে দেওয়া হবে, তাহলে এই অবৈধ ভিআইপি ব্যবসা এক ধরনের নিয়ন্ত্রণ করা যায়। অবৈধ সিমের কি সন্ধান কি আমাদের সরকারের কাছে আছে? সরকারের কাছে না থাকার কোনো কারণ নেই। কারণ নেই এই কারণে যে একটি সিম আপনি ব্যবহার করছেন, এই সিমটি আপনি পৃথিবীর কোথায় বসে ব্যবহার করছেন এটি জানা প্রযুক্তিগতভাবে অত্যন্ত সহজ একটি ব্যাপার। সুতরাং সরকারের কাছে আছে, সরকার চেষ্টা করলেই এটা বের করতে পারে, বিটিআরসি চেষ্টা করলেই এটা বের করতে পারে এবং বিষয়টি ঠিক করতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেখানে টেলিটক, যেখানে অবৈধ ভিআইপির ব্যবসায় জড়িত, সেখানে আপনি কিভাবে বের করবেন? না, সেটাই আপনাকে বের করতে হবে, বিটিআরসিকে সেটাই করতে হবে, মাননীয় মন্ত্রীকে সেটাই করতে হবে। সেটা না করে যদি সাধারণ জনমানুষের এক ধরনের ভোগান্তির কারণ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা ভালো করতে গেলে কিন্তু এর ফলাফলটা হবে সাধারণ মানুষের এক ধরনের বিরক্তির কারণ হবে। মানুষের বিরক্তির কারণ তৈরি করা ঠিক নয়। আর একটি বিষয় আমরা প্রথম দিকে দেখেছি যে মাননীয় মন্ত্রী দোকানে দোকানে গিয়ে সিম দেখছেন, এটি তো আসলে দোকানে গিয়ে দেখার বিষয় না, এটা অপারেটরদেরকে বলা দরকার নিবন্ধনবিহীন সিম যা আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। পূর্বে যে আইন করা হয়েছিল, নিবন্ধন ছাড়া সিম যদি কেউ বিক্রি করে তাহলে তার জন্য জরিমানার ব্যবস্থা করা হবে। সরকার কিন্তু বা বিটিআরসি কিন্তু বা মন্ত্রণালয় কিন্তু, আপনি জানেন কিনা ছবি বিক্রি হয়? জি,
যারা অবৈধ বিশেষ সিম বিক্রি করেন তারা বাইরে অনেক মানুষের ছবি তাদের কাছে আছে, এই কাজগুলোই হয়েছে। এখন এই কাজগুলো হয়েছে, সেই কাজগুলোর প্রেক্ষিতেই নিবন্ধন করার প্রসঙ্গটি আলোচনায় এসেছে। এখন সেই নিবন্ধন করার কাজটি যদি করতে হয় তাহলে সুনির্দিষ্ট করতে হবে যে আমি কোন সিমগুলো নিবন্ধন করব, ভেরিফিকেশনের বিষয়গুলো কি রকম হবে, এই জায়গাগুলো নিশ্চিত করা দরকার। না হলে এরকম আবসা রাখলে, অস্পষ্ট রাখলে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হবে। এটি আসলে বাস্তবে কোনো কাজ হবে না। এবং প্রায় 13 কোটি সিম, এই প্রায় 13 কোটি সিম যে 3 মাসের মধ্যে নিবন্ধন করার কথা বলছে, আমার কাছে মনে হয় যে এটিও একটা অ্যাবসার্ড ব্যাপার। এটিও শেষ পর্যন্ত গিয়ে করতে পারবে না। এটাও ধরেন বছরের পর বছর চলতে থাকবে, এই নিবন্ধন প্রক্রিয়া বছরের পর বছর চলতে থাকবে এবং ততদিনে কিন্তু ভিআইপি ব্যবসাও চলতে থাকবে। আমার কাছে মনে হচ্ছে কেন জানি সবকিছুই একটা অস্থায়ী ভিত্তিতে হচ্ছে, সুনির্দিষ্ট সুচারু কোনো পরিকল্পনা ছাড়া কাজগুলো হচ্ছে। অস্থায়ী বলতে মানে অ্যাডহক ভিত্তিতে হচ্ছে, মানে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। সর্বশেষ যেটা আপনার হাতে একেবারেই সময় নেই, আপনার ধরেন 30 সেকেন্ডের মধ্যে, থাইল্যান্ডে আপনি জানেন যে গত মাসে যে বোমা হামলা হলো সেখানে 20 জন মারা গেছে। সেখানে যে মূল বোমা হামলাকারী সে বাংলাদেশে আছে, এই চাইনিজ পাসপোর্ট নিয়ে আসছে, এরকম একটা খবর থাই সরকার ইন্টারপোলকে জানিয়েছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি সংবাদ, এবং বিপজ্জনক সংবাদ হবে তখনই যদি আমরা এটির হদিশ বের করতে না পারি এবং আমরা যদি অভিযুক্ত হয়ে থাকি যে আমাদের এখানে তারা আশ্রয় নিয়েছে। আর এটি আমাদের জন্য আবার অনেক ইতিবাচক সংবাদ হতে পারে যদি আমরা সেটা শনাক্ত করতে পারি এবং ইন্টারপোলের মাধ্যমে বা বাংলাদেশ সরকার যদি থাইল্যান্ডকে সত্যি সত্যি যদি সহায়তা করতে পারে। আমি বিশ্বাস করতে চাইবো যে আমাদের রাষ্ট্র তার সর্বোচ্চ শক্তি দিয়ে, যদি এই সংবাদটি সত্যি হয়ে থাকে, এটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাইল্যান্ডকে সহায়তা করবে। কারণ এইরকম বোমা হামলা করে মানুষ মারা এবং সে বাংলাদেশে এসে আশ্রয় নিবে, সেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। সরকারের গোয়েন্দা সংস্থা সহ সবার আমরা সর্বোচ্চ দক্ষতা দেখতে চাই এই জায়গাটিতে। ধন্যবাদ আপনাকে মর্তুজা। দর্শক মন্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।